সেটা হলো যে ভারতের আমি বলছিলাম যে ভারতের রুপির মান ভারতের ইতিহাসের সবচেয়ে নিম্নমুখী এবং ভারতের রিজার্ভ অত্যন্ত মানে ডাউন। এবং এই যে একটা অবস্থা, সেখানে বেকারত্বের অবস্থা খুব খারাপ, শিক্ষার মান, সামগ্রিক পরিবেশের মান খুব খারাপ। আপনি জানেন যে আগামীকাল ভারতে একটা নতুন ইতিহাস ঘটতে চলেছে। সেটি হলো এই যে ভারতে ককরোচ জনতা পার্টি নামে জেনজিদের একটা নতুন পার্টি গতকাল ওপেনিং হয়েছে এবং তারা আগামীকাল সকালে আপনার যন্তর মন্তরে প্রথমবারের মতো তারা একটি সমাবেশ করবে। এই ককরোচ জনতা পার্টি এটি ছিল হলো একটি মানে সোশ্যাল মিডিয়া আন্দোলন, আন্দোলন। এবং এইটার যিনি প্রধান অভিজিৎ দীপকে, ভদ্রলোক আমেরিকায় থাকেন, উনি আগামীকাল সকালে দিল্লিতে নামবেন এবং নেমে সেখান থেকে সরাসরি যন্তর মন্তরে যাবেন এই সমাবেশে অংশ নিতে। এর আগে গতকাল তারা এই সিজেপি ককরোচ জনতা পার্টি তারা সৌরভ দাস নামক একজনকে স্পোক্সম্যান নিযুক্ত করেছেন এবং তিনি দিল্লিতে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেছেন। তাদের দাবি একটাই, সেটি হচ্ছে বর্তমান যিনি শিক্ষামন্ত্রী ভারতের, মানে ইউনাইটেড ভারতের বা সংযুক্ত ভারতের, তিনি তার পদত্যাগ এবং সিস্টেমেটিক ফেইলিয়রের কারণে তার পদত্যাগ দাবি করে এটা হয়েছে। আপনি জানেন যে বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কাতেও কিন্তু জেনজি আন্দোলন হয়েছিল এবং জেনজিদের এই আন্দোলনটা কিন্তু প্রথমে শুরু হয়েছিল শিক্ষাঙ্গনকে দিয়েই। কাজে চরিত্রগতভাবে এক হয়, ভারতীয় শাসকবর্গ কিন্তু প্রচন্ড রকম ভাবে ভীত। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই যে সামগ্রিকভাবে ভারতের গভর্নমেন্টের যে ফেইলিওর, এই ফেইলিওর গুলোকে তারা ঢাকা দিতে, তারা মানে মানুষের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য তাদের একটি মানে ইস্যু দরকার। সেই ইস্যুটি হচ্ছে ধর্মীয় উন্মাদনা, মুসলিম বিদ্বেষ এবং মুসলমানদের উপরে নির্যাতন, নানা ধরনের এই যে কাজগুলো যখন তারা করে, ফলে সেখানকার হিন্দুত্ববাদী লোকজন তারা এই যে ধর্মীয় বটিকা, এই বটিকার মধ্যে তারা হয়ে থাকে, মানে এই বটিকায় তারা বুধ হয়ে থাকে, বটিকার নেশায়। ফলে তারা এই সরকারি ব্যর্থতাগুলো তারা দেখতে পায় না, সেগুলো, এটা একটা শাসকদের একটা কৌশল। এটা হলো একটা। ২ নম্বর হলো যে দেখেন, ভারত যখন ৪৭ সালে ভাগ হয়েছে, ৪৭ সালের ভারত ভাগ কিন্তু জওহরলাল নেহেরুরা মেনে নেয়নি। তারা মানে ভারত ভাগ করতে গিয়ে বেসিক্যালি তারা ৪৭-এ বাংলা ভাগ করেছে। হ্যাঁ, কিন্তু আপনার বাংলা থেকে আবার যদি বলি পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা ভাগ করেছে। কিন্তু বিহার যে মানে অখণ্ড বাংলা থেকে বিহার যে দিল্লিতে চলে গেছে, সেটা নিয়ে তারা কিন্তু কোনো প্রতিবাদ করে নাই। এমনকি কলকাতা থেকে যে ভারতের রাজধানী চলে গেছে, সেটা নিয়েও তারা কোনো প্রতিবাদ করে নাই। তাদের লক্ষ্যটা ছিল যাতে বাংলাটা ভাগ হয়। যদিও তারা একটা সময় আবার অখণ্ড বাংলার কথা বলতেন, কিন্তু ওই সময় তারা বাংলাটা ভাগ চেয়েছিলেন। বাট বাংলা ভাগের পরে তারা যেটা বললেন, এবং আপনি যদি জওহরলাল নেহেরুর ডিসকভারি অফ ইন্ডিয়া, যেটাকে আমরা ইন্ডিয়া ডক্ট্রিন বলি, সেখানে তিনি বলেছিলেন যে আমরা আপাতত এই ভাগটা মেনে নিলাম এবং আমরা অচিরেই আবার ইউনাইটেড ভারত করবো, মানে অখণ্ড ভারত বানাবো। তো এই অখণ্ড ভারত বানানোর ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হলো সেখানকার মুসলিম জনগোষ্ঠী। এই অর্থাৎ এই যে ভারতে প্রায় ৩০ কোটি মুসলিম আছে, পাকিস্তানে আছে ২০ কোটি এবং বাংলাদেশে ১৬ কোটি। এই ২০ এবং মানে ১৬ আর ভারতের ৩০, সব মিলিয়ে কত হয়? ২০ এবং ৩০ এবং ১৬, প্রায় ৬৬ কোটি মুসলিম। এই ৬৬ কোটি মুসলিমকে হজম করার মতো ক্ষমতা কিন্তু ওদের নাই। সেই জন্যে ওরা সবসময় চায় মুসলমানদেরকে বের করে দিতে, এবং ভারতে মুসলমান মানে ইসলামের শুধু তো মানে বের করে দিচ্ছে তা না, ভারতের অভ্যন্তরীণ ভাবে মুসলিম মানে মুসলিম নাম সংশ্লিষ্ট যে সমস্ত স্থাপনা আছে, সেই স্থাপনার গুলোর নাম তারা পরিবর্তন করে দিচ্ছে। একই সাথে তাদের পাঠ্যপুস্তকে যে সমস্ত আছে, মানে ইতিহাস
আছে, সেই ইতিহাসগুলো থেকে মুসলমানদের নাম, মুসলমানদের ইতিহাস তারা বাদ দিয়ে দিচ্ছে। আপনি জানেন তারা অনেকদিন ধরে তাজমহলকে একটা মানে হিন্দু টেম্পল হিসেবে দাবি করছিল, এবং আমি গত সপ্তাহে দেখলাম যে বেশ কিছু মানে হিন্দুত্ববাদী তার ভারতের বিখ্যাত যে আছে মানে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রাচীন আমল থেকে নদুয়াতুল উলামা, দেওবন্দ, তারা এটাকে বলছে এটা দেওবন্দ না, এটা মানে দেববন্ধ, মানে দেবতার বন্দনার একটা গৃহ। অর্থাৎ এটাকেও তারা ধ্বংস করতে চায়, এই দেওবন্দ মাদ্রাসা এটাকেও তারা ধ্বংস করে দখল করে নিতে চায়। এইটা তাদের হলো আরেকটা কারণ তারা এটা করবে। তৃতীয়ত যে কারণটা তারা করছে সেটা হলো, আপনি জানেন যে এবারের যে নির্বাচনটা হলো, এই নির্বাচনে মানে বিজেপির জয়ের একমাত্র কারণ সেটা হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এবং সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কিভাবে হয়েছে, তারা এসআইআর এর মাধ্যমে তারা প্রায় 90 লক্ষ ভোটারকে মানে তাদের ভোটারদেরকে তারা বাদ দিয়ে রেখেছিল, যাদের অলমোস্ট 80% মুসলিম। তো এই যে তারা এটা বাদ দিয়েছে, এবং আমরা যে বিজেপি যে সমস্ত আসনে জয়লাভ করেছে, আমরা অন্তত 105টি আসনে দেখেছি যেখানে এই ভোটের যে পার্সেন্টেজ, অর্থাৎ 12% ভোটে 4% ভোটে বিজেপি জিতেছে, কিন্তু এই 91 লক্ষ যে ভোটার যারা বাদ দিয়েছে তারা মোট ভোটারের 12%। ফলে রেজাল্ট হলে কি হতো এটা জানেন আপনি। এখন বিজেপির মাথার ভিতরে একটা জিনিস আছে, এই যে ভোটার, এই 91 লক্ষ যে ভোটার, এই ভোটার বিজেপি মনে করে এটা মমতার ভোটার, তৃণমূলের ভোটার। ফলে এই ভোটার যদি আবার মানে ভোটার তালিকায় যুক্ত হয়, তাহলে আবার স্বাভাবিকভাবেই মমতা আবার ক্ষমতায় আসবে বা বিজেপি হারবে, তৃণমূল জিতবে। ফলে এই বিজেপি কোনোভাবেই এই ভোটাররা আবার ফিরে আসুক তাদের ভোটার তালিকায়, এটা চায় না এবং তারা সেটা করবে না। তো তাহলে এদেরকে তারা কি করবে? এই ভোটারদের বেলায় তো তাদের একটা ডিসিশন নিতে হবে। আমি এর আগেও একাধিকবার লিখেছি এবং আমি বিভিন্ন আলোচনায় বলেছি, বিভিন্ন টিভি চ্যানেলের টকশোতে বলেছি যে ভারতের হাতে একটাই অপশন আছে, সেটা হলো এদেরকে বাংলাদেশে ঠেলে দেয়া।